হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে RRR বিহাইন্ড অ্যান্ড বিয়ন্ড বলে ডকুমেন্টারিটা নিয়ে, যেটা নেটফ্লিক্সে রিলিজ করে গেছে। 1 ঘন্টা 37 মিনিট মতো রান টাইম এটা। তো এটা পুরোটা RRR এর মেকিংটা, সেটাই হচ্ছে 90%, এবং লাস্ট 10% আমরা দেখতে পাচ্ছি যে তারা কিভাবে অস্কারসে গেল, সেখানে গিয়ে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের কি রিসেপশন কি হয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো মূলত ওই যে লাস্ট যে 10%টা, সেটার ব্যাপারে অলরেডি আমরা প্রচুর কিছু জানি, কারণ সেটাতে মিডিয়াতে প্রচুর লেখালেখি সেই সময় হয়েছে, প্রচুর ফুটেজ আমরা দেখেছি যখন ওরা আমেরিকাতে প্রমোশন ইত্যাদি করছিল। তো সেই পোর্শনটা আমার মানে নতুন কিছু পেলাম না, তো সেই জায়গাটা আমার অতটা এক্সাইটিং লাগেনি। বাট এই যে প্রথম 90%টা, ভাই দেখুন, সিনেমাটা তো আপনারা প্রত্যেকে দেখেছেন, মজা পেয়েছেন, মস্তি পেয়েছেন, হলে সিটি মেরেছেন, হাততালি মেরেছেন। বাট সেটা কিভাবে তৈরি হয়েছে সেটা যদি দেখেন, সেটা ইকুয়ালি, এবং ওরা যেভাবে প্রেজেন্ট করেছে পুরো জিনিসটা, সেটা ইকুয়ালি হিরোইক। ঠিক আছে, মানে সেই গুজবাম মোমেন্টটাই দিচ্ছে প্রতিটা মাস মোমেন্টকে, যেভাবে ডিজাইন করেছিল সিনেমার জন্য। তো তার ব্যাক মানে বিটিএসটাকেও সেইভাবে ডিজাইন করেছে, যেটা আপনাকে হিরোইক মোমেন্ট দিচ্ছে। সিরিয়াসলি বলছে, আমার তো ডকুমেন্টারিটা দেখে হেভি মজা লেগেছে। এবং রাজামৌলির যে ফিলোসফিটা, উনি প্রতিটা ইমোশনকে অ্যাকশনের মাধ্যমে কনভে করতে পছন্দ করেন। ওনার অ্যাকশন সিকোয়েন্সটা কিন্তু একটা জাস্ট অ্যাজ আ নর্মাল অ্যাকশন সিকোয়েন্স নয়, সেটার মাধ্যমে ক্যারেক্টারদের প্রোগ্রেশন, ক্যারেক্টারদের মধ্যে বন্ডিং, সেগুলো সবকিছু কিন্তু পোর্ট্রে হচ্ছে। সেই মানে যে ফিলোসফিটা, সেটাও বুঝতে পারবেন, এবং সেটা কিভাবে ওরা স্টেজ করছে প্রতিটা সিনের মধ্যে, সেটাও দেখতে পাবেন। এবং নাটু নাটু মানে এক একটা সিকোয়েন্স, এক একটা সেট পিস ইটসেলফ একটা স্টোরি টেলিং। মানে নাটু নাটুর মধ্যেও কিন্তু একটা লড়াই আছে ব্রিটিশদের সাথে ইন্ডিয়ানদের। তো এই ব্যাপারগুলো খুব সুন্দর করে উঠে আসে। এবং আরো একটা জিনিস আছে যে সিকোয়েন্সটা আমার খুব ভালো লেগেছে, মানে সিনেমার ক্ষেত্রেও আমার ভালো লেগেছিল, বাট এখানে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে। যেখানে প্রথমবার রাম আর ভীমের দেখা হচ্ছে, একটা বাচ্চাকে ওরা বাঁচাচ্ছে দুজন মিলে, দুদিক দিয়ে ঝুলে আসছে, বাচ্চাটাকে নিয়ে একজন আরেকজনকে ক্যাচ করে দিচ্ছে। ওই সিনটা আপনি যদি দেখেন, গোটা ছবির গল্পটা ওই একটা সিনের মধ্যে আছে। ইয়েস, আপনারা যদি দেখেন সিনেমার গল্পটা কি, যে এই যে ক্যারেক্টারটা মানে জুনিয়র এনটিআর এর ক্যারেক্টারটা ভীম, সে একটি বাচ্চাকে বাঁচাতে এসেছিল, বাচ্চাটাকে বাঁচিয়েছে। এবার বাঁচাতে এসে ও কিন্তু এই ফ্রিডম যে স্ট্রাগলটা আছে, ইন্ডিয়ান যে রেভলিউশন হচ্ছে, সেটার মধ্যে জড়িয়ে পড়ে। ওর কিন্তু প্রথমে ইন্টেনশন ওটা ছিল না, ও কিন্তু বাচ্চাটাকেই খালি বাঁচাতে এসেছিল। কিন্তু ওর হাতে এই রেভলিউশনের বাটনটা উঠে গেল, সেটা তুলে দিল কে, রামের ক্যারেক্টারটা। ঠিক আছে, আর অন্যদিকে রাম কিন্তু বাচ্চাটার ব্যাপারে কিছু জানতো না, তার কিন্তু সোল ইন্টেনশন ছিল খালি মানে ফ্রিডম। সেখানে তার হাতে ওই বাচ্চাটা পৌঁছে গেল, সে এবার বাচ্চাটাকে এই যে ফ্রি করানো, সেটার একটা দায়িত্ব নিয়ে নিল। তো এইটা হচ্ছে ছবির ওভারঅল গল্পটা। তো তাই এটা দেখুন ওই সিনটার মধ্যে আছে, দুজনে ঝাঁপালো, দুজনে দুদিক দিয়ে আসছে, রামচরণের হাতে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে, মানে ইন্ডিয়ান রেভলিউশন। অন্যদিকে জুনিয়র এনটিআর বাচ্চাটাকে প্রথমে তুললো, মানে ওর হাতে বাচ্চাটি রয়েছে, তারপর দুজনকে ইন্টারচেঞ্জ করে দিল, ওর হাতে ইন্ডিয়ান ফ্ল্যাগটা চলে গেল, এর হাতে বাচ্চাটা চলে গেল, মানে দুজনকে ওটাকে পাস করে দিল। এবং তার পরবর্তীতে দেখবেন জুনিয়র এনটিআর নিজেকে ইন্ডিয়ান ফ্ল্যাগে পুরো জড়িয়ে নিল, মানে রেভলিউশনটাই ও চারিদিকে এসে গেল। ঠিক আছে, এবং তারপরে ওরা জলের মধ্যে গিয়ে যখন মিট করছে, উপরে আগুন লেগে আছে, তো ফায়ার অ্যান্ড ওয়াটার যেটা সিগনিফিকেন্স, যেটা সিম্বলিক ব্যাপার, সেটাকে ওখানে মার্চ করেছে। তো সেটা একটা ব্যাপার। কিন্তু দেখুন পুরো গল্পটা ওই একটা সিনের মধ্যে কিন্তু তুলে ধরা আছে, এটাই হচ্ছে বিউটি। এবং যখন আপনারা দেখতে পাবেন এই নাটু নাটু সিকোয়েন্স হোক বা প্রতিটা অ্যাকশন সিকোয়েন্স হোক, সেখানে এই অ্যাক্টার্সরা কতটা খেটেছে, কেন এরা এত এত টাকা চার্জ করে, সেটা আপনি বুঝতে পারবেন যে ভাই এরা প্রচুর প্রচুর এফর্ট দেয়। রাজামৌলি কিন্তু ম্যাক্সিমাম জিনিসপত্র মানে ভিএফএক্স এর জিনিসপত্রগুলোকে এনহ্যান্স করেছে, কিন্তু অনেক কিছু কিন্তু প্র্যাকটিক্যালিও তিনি করেছেন, এবং তাই জন্য অ্যাক্টার্সদেরকে অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকশনটাকে মানে পারফর্ম করানো হয়েছে। এরকম কিন্তু নয় যে পুরোটাই বডি ডাবল করে দিয়েছে, অ্যাক্টারের জাস্ট ফেসটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে গ্রাফিক্স, সেরকম কিন্তু করেনি। মোস্টলি আপনারা দেখবেন বিটিএস এ মানে জুনিয়র এনটিআর, রামচরণ, এরা সব প্র্যাকটিস করছে, মক শুট হচ্ছে আলাদা করে, এবং যা যা টেকনিক ইউজ করেছে, কিভাবে ওই ইন্টারভেল সিকোয়েন্সে অ্যানিমালস গুলোকে এ করা, সেটা এত কমপ্লিকেটেড ছিল, সেই সব জিনিসপত্র যখন দেখতে পাবেন, আপনার সত্যি বলছি মজা এসে যাবে। আর আমার গোটা ডকুমেন্টারিটা দেখে এম কিরওয়ানিকে এত নলেজেবল লেগেছে, যে ওই যে ক্লাইম্যাক্সের অ্যাকশন সিকোয়েন্সটা আছে না, মানে ক্লাইম্যাক্সের একটু আগে প্রি ক্লাইম্যাক্স বলা যেতে পারে, যেখানে ওরা দুজন মানে একজন আরেকজনের কাঁধের ওপর উঠে যায়, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইজ ইন্সপায়ার্ড ফ্রম ওয়েস্টার্ন মুভিজ, মানে কাউবয় মুভিজ। এবং সেটা সে বুঝিয়ে বলছে যে আমরা কাউবয় মুভিতে দেখতে পাই, বা ইভেন শোলেও তো ওই টেমপ্লেটেরই ছবি, যে একজন বন্ধু আরেকজন বন্ধুকে বাঁচাচ্ছে এবং দুজন মিলে বদমাইশদের সাথে লড়ছে, এবং সেইটাই আর কি ও রেফারেন্স ছিল। এবং তাই জন্য, এবং ওখানে দুজনের জায়গায় দুজনই একটা হয়ে গেছে আর কি, যেটা রাজামৌলির ইনপুট ছিল, যে দুটো লোক এবার একটাই লোক হয়ে গেছে, একটা সোল হয়ে গেছে। কিন্তু সেখানে মিউজিকের যে স্টাইলাইজেশনটা, সেটা পুরো ওয়েস্টার্ন মিউজিকের মতো।
তো আমি দেখলাম কিরবানি সিনেমার ব্যাপারে এবং মিউজিকের ব্যাপারে মানে ইমেন্স নলেজ, যেটা আমি ডকুমেন্টারি থেকে বুঝতে পারলাম। আমার কিরবানির আমি আলাদা করে ফ্যান হয়ে গেলাম ডকুমেন্টারি দেখার পরে। যারা যারা ফিল্ম মেকিং শিখতে চান এবং যারা যারা দেখুন এইটার যে মেকিংটা সেটা প্রচন্ড কস্টলি, প্রচন্ড, এটা তো ইন্ডিপেন্ডেন্ট সিনেমার মেকিং নয়, তো প্রচন্ড কস্টলি। তো সেখান থেকে আপনি সবকিছু যে অ্যাপ্লাই করতে পারবেন তা নয়, বাট স্টোরি টেলিং এ বা ক্যারেক্টারের প্রোগ্রেশনে কি কি জিনিস অ্যাপ্লাই করছে সেটা কিন্তু আপনি খুব ভালো করে শিখতে পারেন। এবং যদি নর্মাল অ্যাজ এ এন্টারটেনমেন্টও দেখেন তাহলেও কিন্তু যথেষ্ট এন্টারটেন করবে আপনার কাজটা। তো এটা আমার ছিল রিভিউ। আপনাদের মতামত যদি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।